কারো হয় না আশা আমার একা ঘরে, আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। যা হারিয়ে যায়, যা হারিয়ে যায়, তাই আগলে বসে রইব কত আর। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। বিশ্বকবির এই গানটি বারবার মনে পড়ে যায় যখন কোনো অনভিপ্রেত মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়। ঊর্ধ্ব বাহু তুলে সে বলে, চলে এসো আমার কাছে, এবার আমি যে তোমার অপেক্ষায় বসে আছি। এরকম এক ভাবগম্ভীর পরিবেশে সাংবাদিক বিশ্বজিৎ রায় ওরফে মধু স্মরণসভা অনুষ্ঠিত হলো 1 জুন কলকাতা প্রেস ক্লাবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই সাংবাদিক বন্ধুটি। মৃত্যুকালে যার বয়স হয়েছিল 67 বছর। দীর্ঘ সাংবাদিকতার সুবাদে বিশ্বজিৎ রায় আনন্দবাজার, আজকাল এবং পরিবর্তন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বরাবর স্পষ্টভাষী, আপসহীন, সৎ এবং স্বাধীন সাংবাদিকতা করে গিয়েছেন। এদিন কলকাতা প্রেস ক্লাবে তার স্মরণ সভায় দিনের বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন, যাদের প্রত্যেকের কণ্ঠেই ছিল প্রয়াত এই সাংবাদিক সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা। বলা বাহুল্য, আজকের রাজ্য ও জাতীয় স্তরে প্রতিটি সংবাদ মাধ্যম যখন তাদের খবর সম্প্রচারের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন, প্রতি মুহূর্তে সাংবাদিকদের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে, ঠিক তখন এরকম একজন আপসহীন সাংবাদিকের না ফেরার দেশে চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না, যাকেই অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন উপস্থিত সাংবাদিক বন্ধুরা। If I speak of Vishwajit Rai, then Tagore cannot be very far. I begin my speech with a poem of Rabindranath Tagore, which defines Vishwajit Rai according to me. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি কেউ কথা না কই, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কই। যদি সবাই থাকে মুখ ফিরিয়ে, সবাই করে ভয়, তবে কোরআন খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। I always revered Vishwajit Rai, my Vishwajit Rai and Madhu Rai to all, because I do not believe in dark name. So for me, no matter how close he was to me, he remained Vishwajit Rai. I met Vishwajit Rai towards the fag end of his life. Though I was his colleague in Telegraph, I never had the fortune of knowing Vishwajit Rai. We might have crossed each other in the wide body of Telegraph, but we never spoke to each other then. I only met him on a summer afternoon in his Bedeghata residence in 2017, when my husband, me, and two friends of ours began a news portal called যে কারণে ওর বেলাঘাটার বাড়িতে আমি কোনোদিন যাইনি, ওর ছেলেরা আমাকে চেনে না, তাও যারা বন্ধু বান্ধব অনেকের কাছে অপরিচিত। ওর সাথে আমার প্রথম আলাপটা হয় 1978 সালে, এবং যেহেতু ওরা আমার জন্মসালটা একই, সে সময় আমরা কলেজে পড়ি। 78-এর বন্যার পরে কলকাতায় একটা কমিটি হয়েছে এবং একটা বড় পোস্টার এক্সিবিশন হয়েছে, যে মানুষের বন্যা
কারণগুলো, বন্যা যখন হয় তখন বন্যার জন্য আমরা ত্রাণের জন্য সবাই উন্মুখ হয়ে থাকি, ভাবি, কাজ করি। বন্যার যে কারণগুলো যেটা সারা বছর ধরে জমা হয়, এই কারণগুলোকে আমরা অ্যাড্রেস করি না, এই কারণগুলোকে খুঁজে তার প্রতিকারের পক্ষে কথা বলি না। এরকম একটা ভাবনার একাত্মতা থেকেই মধুর সাথে আমার আলাপ হয় এবং তারপরে আপনারা এটা বুঝবেন এই কারণে যে মেইন স্ট্রিম সাংবাদিকতা পড়েছে, শেষের দিকে বোধ হয় শেষ পরীক্ষা দেওয়ার আগে কিছু একটা সমস্যা হয়েছিল, সেগুলো দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। তারপরে পরিবর্তন থেকে পরিবর্তন পত্রিকায় যোগ দেন, পরিবর্তন পত্রিকায় কাজ শুরু করেন। 80 সালের গোড়ার 80 দশকের গোড়ার দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে একটা সেমিনার হয়েছিল এপিডিআরের ডাকে। তখন প্রয়াত সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য তিনি তার সম্পাদক ছিলেন। তো সেই সেমিনারে জর্জ ফার্নান্ডেজ, নন্দিতা হাসান এরা এসেছিলেন এবং মধুকে আমি প্রথম দেখি প্যাড হাতে কলম নিয়ে নোট দিতে। তখন আমার বলে, আমি তখন বললাম যে তুই কোনো কাবুলি জয়েন করেছি? বলে হ্যাঁ আমি পরিবর্তনে জয়েন করেছি। পরিবর্তন আমার আরো কিছু বন্ধু বান্ধব ছিল, পরিচয় সাংবাদিকতা শুরু করেছে। কিছুদিন পরে এবং পরিবর্তন মোটামুটি কলকাতা থেকে প্রকাশিত সংবাদ সাপ্তাহিকের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, অত দ্রুত জনপ্রিয়, এত দ্রুত তার সার্কুলেশন ছড়িয়ে পড়া, এটা একটা বিষয়। এখানে অভিজ্ঞ ছিল, ও একসময় পরিবর্তনে কাজ করে যাও ওদের সঙ্গে। এবার তারপর ওর সাথে আমার সম্পর্ক আরেকটু ঘনিষ্ঠ হলো যখন অনেক পত্রিকার অফিসে। তখন ওই ফনফনিয়ার পাশে একটা গলির মধ্যে একটা ঘুপচি ঘরে একটা অফিস ছিল, সেখানে 3টে পত্রিকা বেরোতো, মাটির কাছে, অন্য অর্থ এবং অনেক। অন্য অর্থের মধ্যে জয়ন্ত ঘোষাল তখন ছিলেন, ওই দুটো উঠে গেছে, সবার কাছে পরিচিত ছিল। মধুর গত 15ই মে চলে গেছে। তার আগেও খানিকটা অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ থাকলেও ও বিশ্বভারতী রবীন্দ্রনাথ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল, সেই কাজটা প্রায় ও শেষ করে এনেছিল। সারা জীবন মধু যেটা করেছে, সাংবাদিকতার সঙ্গে একটা সামাজিক মানুষ হিসেবে একটা অতিরিক্ত দায় বোধ এবং একটা গভীর উপলব্ধি নিয়ে কাজ করে গেছে। যে কারণে আমরা বলি, সাংবাদিকতার কাজ করলে সে সাংবাদিক হয় না। কেউ কেউ সাংবাদিক হয়ে উঠতে পারে, কারণ সাংবাদিকতাটা হচ্ছে একটা বোধের বস্তু। জীবন, জগৎ, সমাজ, দেশ, রাষ্ট্র, এটা নিয়ে যদি কোনো সার্বিক ধারণা গড়ে তুলতে না পারা যায়, না থাকে, তাহলে সাংবাদিকতা করা যায় না। আমরা যেটা করি দেখবেন, বিটের সাংবাদিক হয়, কেউ পুলিশের কাছে দৌড়োয়, কেউ হসপিটালে দৌড়োয়, কেউ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হলে দৌড়োয়, কেউ মিনিস্টারদের বা মন্ত্রীদের পেছন পেছন দৌড়োয়, রাজনৈতিক বিট করে ইত্যাদি বলে। এরা হচ্ছে কিছু বিটকেল সাংবাদিক বলি আমরা। কিন্তু সাংবাদিকতা করতে গেলে পরে ওইগুলোর মধ্যেও গভীর যে তাৎপর্যগুলো, বিভিন্ন দ্বন্দ্বগুলো, রাষ্ট্রের ভূমিকাগুলো, দেশের ভূমিকাগুলো, সমাজের ভূমিকাগুলো, ব্যক্তি মানুষের তার মধ্যে যে ভূমিকা, এই গোটা ব্যাপারটা নিয়ে একটা সামগ্রিক বোঝাপড়া দরকার থাকে, তবেই একজন সাংবাদিক সত্যিকারের সাংবাদিক হয়ে উঠতে পারে। আমাদের সমাজে এটার একটা ভীষণ খামতি আছে, যে কারণে সাংবাদিক প্রচুর আছে, কিন্তু সেই সাংবাদিকদের কোনো প্রভাব নেই। সাংবাদিকদের প্রচার আছে, গ্ল্যামার আছে, টাকা আছে, প্রভাব আছে, কিন্তু মানুষ বা সমাজকে দিশা দেখাতে পারে না। তারা দিশা দেখায় কিছু ওই অনুব্রত মণ্ডলের মতো লোকজন, বা তাদের যারা পৃষ্ঠপোষক তারা, বা আমি আরো যদি বড় করে বলি, যারা দেশের সম্পদ লুট করে দেয়। বা আপনি যে তথ্যটা সেদিন এখন ফরওয়ার্ড করছেন, যে কিভাবে প্রচুর টাকা দিয়ে ফ্রান্স থেকে রাফেল কিনে সেই রাফেলগুলোকে পাঁচটা রাফেল ধ্বংস হয়ে গেল, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে তার কোনো খবরই হলো না। তো এই যে সংবাদ মাধ্যমের যে ব্যর্থতা, সংবাদ মাধ্যমের যে পিছিয়ে পড়া মানসিকতা, সংবাদ মাধ্যমের মধ্যে যে ফাঁক, এই ফাঁকগুলো ভরাট করবার মতো হিম্মত, দূরদৃষ্টি, বোধ যাদের ছিল, তাদের অন্যতম ছিল হচ্ছে বিশ্বজিৎ রায়। ফলে বিশ্বজিৎ রায় চলে যাওয়াটা শুধু তার পরিবারের ক্ষতি তা নয়, এটা শুধু আমাদের পাড়ার বা প্রতিবেশীর ক্ষতি তা নয়, এটা একটা দেশের কাছে ক্ষতি।
কারণ যে সাংবাদিকতাকে লালন করেছে বিশ্বজিৎ তার ভেতরে, সেই সাংবাদিকতা কিন্তু সত্যি সত্যি খুব সংকটে আছে। সেই দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে বিশ্বজিতের চলে যাওয়াটা আমাদের কাছে একটা বিরাট ক্ষতি। এবং বিশ্বজিৎ রায়ের মূল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্র প্রতিনিয়ত সে একটা নিপীড়নের যন্ত্র হিসেবে গোটা দেশের মধ্যে কাজ করে যাচ্ছে, সব দেশেই কাজ করে। সেই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে, সেই রাষ্ট্রীয় নীতিগুলোর বিরুদ্ধে, জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে, জনবিরোধী পদক্ষেপগুলোর বিরুদ্ধে, জনবিরোধী শ্রমনীতি, অর্থনীতি, কৃষিনীতিগুলোর বিরুদ্ধে এবং নাগরিকত্ব নিয়ে যে সরকারি পলিসি, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগ্রত করবার যে দায় দায়িত্ব যেটা সাংবাদিকদের নেওয়া উচিত ছিল, সেই সাংবাদিকতা বিশ্বজিৎ নিয়েছিল, অনেকেই সেটা নিতে পারেনি। তাই আমরা যারা মনে করি যে আমাদের কাজ হচ্ছে মানুষের পক্ষে দাঁড়িয়ে সাংবাদিকতা করা, সাংবাদিকতা ওইভাবে নিরপেক্ষতা হয় না। হয় মানুষের পক্ষে দাঁড়িয়ে করা অথবা মালিকের পক্ষে দাঁড়িয়ে করা। এবং মালিক আজকে অধিকাংশ মালিক হচ্ছে যারা কেন্দ্রে শাসন ক্ষমতা আছে তাদের দখলে। তাহলে আমি যদি সাংবাদিকতা করি, আমি যদি মানুষের কথা বলি, আমি দেশের কথা বলতে চাই, আজকে যদি বস্তাদের কথা বলতে চাই, আজকে যদি জিনিসপত্রের দামের কথা বলতে চাই, আমি চাকরি সংকটের কথা বলতে চাই, আজকে শিক্ষা স্বাস্থ্যর যে সংকট তার যদি আসল স্বরূপ তুলে ধরতে চাই, তাহলে আমাকে প্রকৃত সাংবাদিক হয়ে উঠতে হবে, আমরা সত্যের পূজারী হতে হবে। বিশ্বজিৎ ছিল সেই সত্যের পূজারী, যে কারণে বিশ্বজিতের মৃত্যুর পরে আজকে কিন্তু যারা প্রেস ক্লাবে এসছেন, সমবেত হয়েছেন, মুখ খুলেছেন, তারা কিন্তু ওই অভাবটাকেই ফিল করছেন এবং এই অভাবটার দিকেই কিন্তু মানুষের দৃষ্টি ফেরাচ্ছেন বা দেখাচ্ছেন। দাদা, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে আছেন, আপনাদের মতো বেশ কিছু এখনো সাংবাদিক আছে বলে সংবাদ মাধ্যমের প্রতি এখনো মানুষের কিছুটা হলেও আস্থা আছে। কিন্তু সম্প্রতি এই ভারত পাকিস্তানের যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো এবং সেই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যেভাবে এক একটার পর এক একটা মানে বড় বড় চ্যানেলে যে মিথ্যে সংবাদ প্রচার হয়েছে, যা অতীতে কখনো আমরা দেখিনি, তো সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, যুদ্ধ যখন হয় তখন যুদ্ধে যারা দুটি দেশের সাথে যুদ্ধ হলে একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করা হয়। অধিকাংশ মানুষকে যারা বিরুদ্ধে মানে যে শত্রু দেশ, সেই শত্রু দেশের বিরুদ্ধে মানুষকে একটা মানসিকতা কাজ করে বা মানসিকভাবে মানুষ সেই দেশটার প্রতি আক্রমণ হোক ইত্যাদি কামনা করে। এটার মধ্যে যে খুব দোষের আছে তা নয়। একটা আমি যে দেশে বাস করি সেই দেশের প্রতি আমার একটা ভালোবাসা থাকবে, গভীর শ্রদ্ধা থাকবে, আমার জন্মভূমির ওপর আমার টান থাকবে, এ দেশের মানুষের ওপর আমার একটা টান থাকবে। আমার সৈনিকরা যখন যুদ্ধের ক্ষেত্রে গিয়ে যুদ্ধ করছে, প্রতিবেশী দেশে বম মারছে বা যাই হোক আক্রমণ শানাচ্ছে, তখন সেই তাতে আমি উত্তেজিত হব। এটা কিন্তু স্বাভাবিক, এটার মধ্যে যে খুব অস্বাভাবিকতা আছে না। কিন্তু মানুষ হিসেবে আমাদের এর উপরও একটা বিষয় থাকে, বিশেষ করে সাংবাদিকতা দেয়। তারা কিন্তু সাধারণ মানুষের সাথে যদি স্রোতে গা ভাসিয়ে দেয়, তাহলে মুশকিল হয়, অনেক সত্যই সেখান থেকে অবলুপ্ত হয়ে যায়। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে যুদ্ধকালীন উন্মাদনা, যুদ্ধকালীন যে দামামা, এইটার মধ্যে ভেসে না গিয়ে তো প্রকৃত তথ্য যাতে মানুষের কাছে পৌঁছে তার জন্য সজাগ থাকা। সেটা করতে ভারতীয় মিডিয়া একেবারে ব্যর্থ হয়েছে। তার কারণ এই ভারতীয় মিডিয়াটা কন্ট্রোল করে যারা, যাদের নিয়ন্ত্রণে আছে, তারা হচ্ছে পুঁজির যারা দালাল, যাদের আছে 65,000 কোটি টাকা, যাদের ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। ফলে আপনি যদি পুঁজির দালালি করেন এবং সেই পুঁজিপতিরা যদি সরকারের কাছ থেকে 65,000 কোটি টাকা ঋণ মুকুব করে, তার মধ্যে যদি আবার দেখা যায় যে 1,000 কিছু কোটি টাকা এমন একজনের ঋণ মুকুব করা হয়েছে, তার নাম জয় শাহ, সে হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে, তাহলে স্বভাবতই বিষয়টা দাঁড়িয়ে যায় এরকম যে এই গোটা মিডিয়াকে কন্ট্রোলটা করছে সরকার এবং শিল্পপতিরা, পুঁজিপতিরা। তাহলে যদি পুঁজি নিয়ন্ত্রিত যে মিডিয়া, সেই পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া কিন্তু যুদ্ধের সময় সঠিক খবর দেবে, সঠিক তথ্য দেবে, এটা হয় না। যার ফলে আজকে কি হয়েছে, যখন 5টা রাফেল ধ্বংস হলো, সেই খবরকে চেপে গেল, আস্তে আস্তে সেটা প্রকাশ্যে এলো, বিদেশি সংবাদ মাধ্যম যখন সেটাকে সামনে নিয়ে চলে এলো, তখন ভারতীয় সংবাদ মাধ্যমের মুখ পুরলো। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে রাউলপিন্ডি দখল হয়ে গেছে, করাচি দখল হয়ে গেছে, অমুক দখল হয়ে গেছে। এখানে সুমন চট্টোপাধ্যায়ের মন্ত্রী বলছে যে বালুচিস্তান চলে যাবে, অমুকটা চলে যাবে, শুধু বাদ পাকিস্তান থাকবে। এই যে ব্যাপারটা, অর্থাৎ প্রবীণ সাংবাদিকরা তারাও কিন্তু গা ভাসিয়ে দিচ্ছে ওই যুদ্ধ উন্মাদনার মধ্য দিয়ে। এইটা কিন্তু ছিল না আগে। যেটা ছিল, একজন সাংবাদিক তার কিন্তু দেখবার একটা চোখ ছিল, বোধ ছিল। সে কিন্তু তথ্যকে জোগাড় করে, তথ্যকে সামনে রেখে, তথ্যকে বিশ্লেষণ করে তার অবস্থান গ্রহণ করতে পারত। সাংবাদিকতা আজকে বড় সংকট হচ্ছে এই তথ্য বিশ্লেষণ করবার যে মানসিকতা, যে বোধ, যে গভীরতা, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই মধুকে হারিয়ে
আমরা এই মুহূর্তে মনে করছি যে একজন সংবাদ মাধ্যমের এবং সংবাদ জগতেরও বড় ধরনের ক্ষতি হয়ে গেল। কারণ তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন সমাজকর্মী। অর্থাৎ যে সাংবাদিক সমাজ নিয়ে, দেশ নিয়ে, জনগণ নিয়ে, ব্যবস্থা নিয়ে, রাষ্ট্র নিয়ে ভাবতে পারে, এই ভাবনার ক্ষমতা যাদের থাকে, তিনি যে অবস্থানে থাকেন সেটা অন্য কোনো সাংবাদিককে দিয়ে সেই কাজটা হয় না। ধন্যবাদ দাদা।